সুতপা দেখতে ভীষণ সুন্দরী ছিল। বিশেষ করে তার ফর্সা মুখে সুন্দর গোলাপি ঠোঁট সৌন্দর্যের এক অন্য মাত্রা দান করে। তার ঠোঁট গোলাপি, গোলাপের থেকেও বেশি গোলাপি আর অত্যন্ত কোমল প্রকৃতির। তাই সে যতই যুবতী হতে থাকে ততই সে দেখতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। তাই সুতপা সৌন্দর্যের উপর ভীষণ পরিমাণে অহংকার করে। সে কলেজে পড়াশোনা করার জন্য ভর্তি হলে কলেজের প্রত্যেকটা ছেলেরই সুতপার দিকে নজর থাকে। তাই তারা প্রত্যেকেই সুতপার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সুতপা বিশেষভাবে কাউকে পাত্তা দেয় না। একদিন সুতপা তার বান্ধবীদের সঙ্গে ক্লাস করতে যায়। এমন সময় প্রফেসর শুভেন্দু ক্লাস করাতে আসে। এমন সময় রাজ ভীষণ পরিমাণে সুতপাকে বিরক্ত করতে শুরু করে। রাজ একেবারেই তাদের প্রফেসরের দিকে লক্ষ্য করে না। এই সুতপা, তোর ঠোঁটগুলো কি সুন্দর রে। তোর একটু ইচ্ছা করে না বল যে এত সুন্দর ঠোঁট নাড়িয়ে আমার সাথে একটু কথা বলতে? আমি তোর সাথে বন্ধুত্ব করবে বলে তো পাগল হয়ে যাচ্ছি। অসভ্যতামির একটা সীমা থাকে রাজ, আর তুই জানিস না মেয়েদের অনুমতি ছাড়া তাদের চেহারার উপর কমেন্ট করা আইনত অপরাধ। সুতরাং তুই ভুলেও আমার গোলাপি ঠোঁটের উপর কোনো কমেন্ট করবি না। এত রেগে যাচ্ছিস কেন? এত সুন্দর এরকম নরম গোলাপি ঠোঁটে রাগি রাগি কথা মোটেই মানাই না। তাই আমি চাই তুই কলেজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমার সাথে দেখা কর, তারপর আমি তোকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো। সুতপা এই কথা শুনে খুবই রেগে যায়, কিন্তু তার কিছু বলার আগেই সেখানে প্রফেসর শুভেন্দু চলে আসে। প্রফেসর শুভেন্দু রাজকে বাজেভাবে তিরস্কার করে। গেট আউট অফ মাই ক্লাস রাজ। তুমি আমার ক্লাসে বসে আমার সামনে একটা মহিলা স্টুডেন্টকে তার পিঙ্ক লিপস নিয়ে টিজ করছো। ছি ছি ছি, আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে তোমাকে কলেজ থেকে বের করে দেবো। রাজ প্রফেসরের মুখে এমন কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। আই এম সরি স্যার, আপনি যে ক্লাসে ঢুকেছেন আমি দেখতে পাইনি, আর আমার সুতপাকে এইভাবে টিজ করা উচিত হয়নি। আপনি প্লিজ প্রিন্সিপাল স্যারের কাছে আমার নামে কমপ্লেন করবেন না। আই এম সরি সুতপা। সুতপা প্রফেসর শুভেন্দুর এরকম বাহাদুরি দেখে খুবই খুশি হয়, তাই সে তাদের প্রফেসরকে ধন্যবাদ জানায়। প্রফেসর শুভেন্দু কিছুক্ষণ পর ক্লাস করিয়ে চলে গেলে সুতপা এবং তার বান্ধবীরা ঠিক করে যে আজকে তারা একটা শপিং মলে শপিং করতে যাবে। এই সুতপা, চল না আজকে আমরা স্টার মলে শপিং করতে যাই। ওখানে লিপস্টিকের উপর খুব ভালো ভালো অফার দিচ্ছে। আমরা অফারে অনেক ভালো ভালো লিপস্টিক কিনতে পারবো। তাই নাকি? তাহলে আমিও আমার পিঙ্ক লিপসের জন্য অনেক গোলাপি গোলাপি লিপস্টিক কিনে নেব। আমার গোলাপি ঠোঁটে গোলাপি লিপস্টিক পরলে গোলাপি ঠোঁট দুটোকে আরো সুন্দর দেখায়। তোর ঠোঁট একেই গোলাপি, তার উপরে তুই আবার গোলাপি লিপস্টিক কিনবি? ইস, তোর মতো যদি আমার ঠোঁট এরকম পিঙ্ক কালারের হতো তাহলে আমি এতদিনে একসঙ্গে অনেকগুলো ছেলেকে পটিয়ে নিতাম। কিন্তু দুঃখের বিষয় হলো তুই এখনো সিঙ্গেলই রয়ে গেছিস। নীলিমা, তুই প্লিজ আমার গোলাপি ঠোঁটের উপর কোনো নজর দিস না। আর এবার দয়া করে শপিং করতে যাবি কিনা বল। সব সময় শুধু ছেলে পটানোর কথা বলি। চল তাড়াতাড়ি, না হলে দেখবি আমাদের যাওয়ার আগে সব পিঙ্ক লিপস্টিক শেষ হয়ে গেছে। এই বলে সুতপা এবং নীলিমা বাসে করে স্টার মলের দিকে চলে যায়। সেখানে গিয়ে সুতপা নিজের গোলাপি ঠোঁটের জন্য খুব সুন্দর সুন্দর গোলাপি লিপস্টিক কেনে। সুতপা শোরুমের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে সেই গোলাপি লিপস্টিক নিজের ঠোঁটে পড়ে। শোরুমের সকলেই সুতপার গোলাপি ঠোঁটের দিকে হা করে তাকিয়ে থাকে। সুতপা এবং নীলিমা যখন শপিং করে বেরিয়ে যাবে তখন তারা দেখে যে তাদের প্রফেসর শুভেন্দু শপিং মলে শপিং করতে এসেছে। সুতপা তাদের প্রফেসরকে দেখে খুবই খুশি হয়। স্যার, আপনিও শপিং করতে এসেছেন? আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি স্যার। আর আজকে সকালে আপনি যেভাবে আমাকে ক্লাসে হেল্প করলেন, সত্যি আপনাকে সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। না না, ঠিক আছে, তোমার জন্য আমি এটা তো করতেই পারি। আর একটা কথা বলি, কিছু মনে করবে না। তোমার ঠোঁট ওই গোলাপি লিপস্টিকটা খুব সুন্দর লাগছে। তুমি সত্যিই খুব সুন্দরী। প্রফেসর শুভেন্দুর এমন কথা শুনে সুতপা ভীষণ লজ্জা পেয়ে যায়। তারা দুজনে সেদিনই মনে মনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। দেখতে দেখতে দুজনের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। আর তারা দুজনে একে অপরের নাম্বারও এক্সচেঞ্জ করে। প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা তারা গল্প করতে থাকে। একদিন শুভেন্দু সুতপাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সুতপা, আমি মাকে আর বোনকে তোমার ফটো দেখিয়েছি। ওরা তোমার গোলাপি ঠোঁট দেখে পুরো অবাক হয়ে গেছে, আর তোমার সৌন্দর্যে পুরোপুরি মুগ্ধ। তাই তুমি তোমার পরিবারের অনুমতি নিয়ে আমাকে কি বিয়ে করবে? হ্যাঁ নিশ্চয়ই শুভেন্দু, আমি তোমাকে বিয়ে করব। কারণ তোমার মতো এত বড় একটা কলেজের নামকরা প্রফেসর আমাকে বিয়ে করতে চাই, এর থেকে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে বলো? কিন্তু তোমাকে বিয়ের পর আমার গোলাপি ঠোঁটের জন্য আমাকে অনেক অনেক গোলাপি লিপস্টিক কিনে দিতে হবে। দেবে তো? আচ্ছা ঠিক আছে, একবার বিয়েটা হতে দাও। তোমার সুন্দর গোলাপি ঠোঁট দুটোকে আমি গোলাপি লিপস্টিক পরিয়ে আরো ভালো সুন্দর করে তুলবো। কিছুদিনের মধ্যেই শুভেন্দুর সঙ্গে সুতপার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের দিন সকল আত্মীয় স্বজনরা সুতপার এরকম গোলাপি সুন্দর ঠোঁটের জন্য তার অনেক অনেক প্রশংসা করে। এর ফলে শুভেন্দুর মা লালি দেবীর
গর্বে একেবারে বুক ফুলে ওঠে। শুভেন্দু তার মা লালি দেবী এবং একমাত্র বোন ময়নার সঙ্গে থাকতো, কিন্তু ময়না খুব একটা সুন্দরী ছিল না, এমনকি তার ঠোঁটও সুতোপার মতো গোলাপি নয়। তাই সে তার বৌদির ঠোঁট দেখে অনেক হিংসা করে। বিয়ের পর, বৌমা, আজকে আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসবে, তাই তুমি সুন্দর করে সেজে গুজে থাকবে, আর পারলে নিজের সুন্দর গোলাপি ঠোঁটে বেশি বেশি করে গোলাপি লিপস্টিক পরে নিও, তাহলে তোমাকে দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে মা, আমি সুন্দর করে আমার গোলাপি ঠোঁটে বেশি বেশি করে গোলাপি লিপস্টিক পরবো, কিন্তু আমার সবকটা গোলাপি লিপস্টিক অনেক পুরানো হয়ে গেছে, আর আপনার ছেলে আমাকে বলেছিল বিয়ের পর আমাকে গোলাপি লিপস্টিক কিনে দেবে, কিন্তু এখনো আমাকে একটাও লিপস্টিক কিনে দেয়নি জানেন। সে কি, আমি আমার ছেলেকে এক্ষুনি ফোন করে বলছি যাতে ও তোমাকে তোমার পছন্দের অনেক লিপস্টিক কিনে দেয়। তুমি বরং ওর সঙ্গে যাও আর নিজে পছন্দ করে লিপস্টিক কিনে নিয়ে এসো, কারণ আমি চাই আমার বৌমার গোলাপি ঠোঁটগুলো যেন আরো সুন্দর দেখায়। এই বলে লালি দেবী তার ছেলেকে ফোন করে তার বৌমাকে লিপস্টিক কিনে দেওয়ার কথা বলে, ফলে সুতপা খুবই খুশি হয়। শুভেন্দু তার বউকে অনেক নামি দামি ব্র্যান্ডের গোলাপি গোলাপি লিপস্টিক উপহার দেয়। সুতপা খুশি মনে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে সেই সুন্দর সুন্দর গোলাপি লিপস্টিক গুলো একসঙ্গে নিজের ঠোঁটে মেখে নেয়। লালি দেবীর বান্ধবীরা যখন সুতপার এরকম সুন্দর গোলাপি ঠোঁট দেখে, তারা একেবারে হিংসায় জ্বলে ওঠে। তুই ভাগ্য করে এরকম বৌমা পেয়েছিস, না হলে এখনকার দিনের মেয়েদের এরকম সুন্দর গোলাপি ঠোঁট কোথাও দেখতে পাওয়া যায় না। সব মেয়েগুলোকে দেখি সিগারেট খেয়ে খেয়ে ঠোঁটগুলো একেবারে কালো করে ফেলেছে। এই, তোরা আমার বৌমার সুন্দর গোলাপি ঠোঁটের দিকে নজর দিবি না কিন্তু। আর আমার বৌমার কোনো বদ অভ্যাস নেই, তাই জন্যই তো এত সুন্দর। ওসব বাজে মেয়েরাই সিগারেট খায়, আর আমার বৌমা যেমন ভালো তেমনই ও দেখতেও ভালো। এভাবেই সবাই মিলে সুতপার ঠোঁটের অনেক প্রশংসা করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেকদিন সুতপা নিজের ঠোঁটকে আরো গোলাপি করার জন্য লেবু, মধু এবং চিনি দিয়ে সুন্দর করে ঠোঁটের পরিচর্যা করে, আর সবসময় ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক পরে থাকে। একদিন সুতপা আয়নার সামনে বসে গোলাপি লিপস্টিক পরছে, এমন সময় পিঙ্ক লিপস সবসময় তোমায় করছে মিস, পিঙ্ক লিপস আমার বিউটিফুল পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস আমি আমার হাজবেন্ডকে দেব ফ্লাইং কিস, আমার সুন্দর পিঙ্ক লিপস। সুতপা গান করতে করতে নিজের ঠোঁটে গোলাপি লিপস্টিক পরছে, এমন সময় ময়না তার ঘরে চলে আসে। ননদকে দেখা মাত্রই সুতপা তার গান থামিয়ে দেয়। ময়না তার বৌদির ড্রেসিং টেবিলে রাখা নামি দামি গোলাপি লিপস্টিকের ভান্ডার দেখে হা করে সেই দিকে একেবারে তাকিয়েই থাকে। বৌদি, তোমার কাছে কত সুন্দর সুন্দর লিপস্টিক আছে, আর তোমার এই গোলাপি ঠোঁটে এত সুন্দর লিপস্টিক সত্যিই ভালো মানায়। আচ্ছা বৌদি, তুমি আমাকে একটা লিপস্টিক দেবে গো? আমি কলেজে পড়ে যাব, কারণ কলেজে না আমার একটা বড় ফাংশন আছে। আমি ভেবেছি তোমার কাছ থেকে একটা লিপস্টিক নিয়ে যাব। হ্যাঁ নিশ্চয়ই দেবো, আমার যে লিপস্টিক আছে সবই তো তোমার। এই নাও, তুমি আমার সব থেকে দামি লিপস্টিকটা কলেজে পরে যাও। আর হ্যাঁ, আমাকে এটা ফেরত দিও কিন্তু, কারণ তোমার দাদা বিয়ের দিনকেই আমাকে এই লিপস্টিকটা প্রথম উপহার দিয়েছিল। ঠিক আছে বৌদি, আমি কলেজ থেকে ফিরে এসেই তোমাকে তোমার লিপস্টিকটা দিয়ে দেব, কারণ সারাদিন কলেজে থাকবো তো, তাই বারে বারে আমার ঠোঁটের উপরে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হবে। এই বলে ময়না তার বৌদির কাছ থেকে লিপস্টিকটা নিয়ে নেয়। সে তার ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কালো ঠোঁটের উপর যতই গোলাপি লিপস্টিক দিক না কেন, তার ঠোঁট তার বৌদির মতো কিছুতেই গোলাপি হতে চায় না। তাই সে নিজের রূপের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সে যখন এরকম কালো ঠোঁটে গোলাপি লিপস্টিক পরে কলেজে যাবে, এমন সময় তার দাদা এবং বৌদি ময়নার দিকে তাকিয়ে হেসে ওঠে। ময়না, তুই যতই তোর বৌদির থেকে গোলাপি লিপস্টিক নিয়ে পড়িস না কেন, তোর বৌদির ঠোঁট কিন্তু অনেক বেশি সুন্দর। আমার বউয়ের মতো সুন্দর গোলাপি ঠোঁট আর কারোরই হতে পারে না, বুঝেছিস? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আর আমার এরকম পিঙ্ক লিপস একদম গড গিফটেড। ময়না, আমি বলি কি, তুমি এরকম গোলাপি লিপস্টিক না পরে হালকা খয়েরি রঙের লিপস্টিক পরতে পারো, কারণ তোমার ঠোঁটে বেশি মানাবে। কারণ এরকম গোলাপি লিপস্টিক আমার গোলাপি ঠোঁটের জন্যই তৈরি। সবার ঠোঁট তো আর সমান হয় না, তাহলে আর কি করা যাবে? এখন যখন গোলাপি লিপস্টিকটা পরেই ফেলেছি, তাহলে এটা সাথে করে নিয়ে যাই, রাত্রিবেলা এসে তোমাকে দিয়ে দেব। ময়না তার দাদা বৌদির কথা সহজেই হেসে হজম করে নেয়, কিন্তু সে মনে মনে ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে। সে কিছুতেই তার বৌদির অহংকারী কথাবার্তা সহ্য করতে পারে না, তাই সে আর বেশি কথা না বলেই কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে সে তার বৌদিকে দামি গোলাপি লিপস্টিকটা ফেরত দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সবাই মিলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে।
আজকে আমি আমার বরের দেওয়া গোলাপি দামি লিপস্টিকটা পরে বিয়ে বাড়িতে যাব। তাহলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে আর আমার অনেক প্রশংসা করবে। এই বলে সুতপা বেশি করে ঠোঁটের মধ্যে গোলাপি লিপস্টিক ঘষতে থাকে আর তার গোলাপি ঠোঁট ভয়ঙ্কর রকমের গোলাপি হয়ে ওঠে। কিন্তু তবুও তার মন ভরে না, তাই সে বেশি বেশি করে গোলাপি লিপস্টিক লাগাতে থাকে। গোলাপি লিপস্টিক লাগিয়ে সেজে গুজে সে তার পরিবারের সঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বিয়ে বাড়িতে যাওয়া মাত্রই হঠাৎ করে সুতপার গোলাপি ঠোঁট ভীষণ পরিমাণে কালো রঙের হয়ে যায়। এই বৌমা, তোমার এরকম গোলাপি ঠোঁট হঠাৎ করে কাকের গুয়ের মতো কালো হয়ে গেল কি করে? তার মানে তুমি কি সেদিন ইচ্ছা করে তোমার কালো ঠোঁটে বেশি করে গোলাপি লিপস্টিক লাগিয়ে রেখেছিলে যাতে তুমি অনেক প্রশংসা পাও? ছি ছি লালি, তোরা এরকম মিথ্যাবাদী যে তুই তোর বৌমার গোলাপি ঠোঁট নিয়ে মিথ্যা কথা বলেছিস। বিশ্বাস করুন, আমার ঠোঁট এরকম কালো নয়। আমি বুঝতে পারছি না আমার ঠোঁট হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে কেন। শুভেন্দু, প্লিজ তুমি কিছু একটা করো। আমার গোলাপি ঠোঁট একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আর আমার ঠোঁট ভীষণ জ্বালা পোড়াও করছে। বেশ হয়েছে, নিজের গোলাপি ঠোঁট নিয়ে সবসময় অহংকার করা আর আমাকে ছোট করা বেরিয়ে যাবে একেবারে। তোমার ঠোঁট এবার আমার ঠোঁটের থেকেও বেশি কালো হয়ে যাবে। আসলে সেদিন ময়না কলেজ থেকে ফেরার পথে ইচ্ছা করে দোকান থেকে বিষাক্ত কালো রং কিনে তার বৌদির পিঙ্ক লিপস্টিকের মধ্যে মিশিয়ে দেয় আর সেই লিপস্টিকের উপর গোলাপি রং করে দেয়। তাই সুতপা সেই লিপস্টিক দেখে কিছুই বুঝতে পারে না যে তাতে বিষাক্ত কালো রং মেশানো আছে। আর আজকে সুতপা সেই বিষাক্ত লিপস্টিক পরে বিয়ে বাড়িতে চলে আসে। সুতপা সেনসিটিভ গোলাপি ঠোঁট কৃত্রিম বিষাক্ত কালো রং সহ্য করতে পারে না, তাই তার ঠোঁট এরকম বিচ্ছিরি কালো রঙের হয়ে যায়। বৌমা, তার মানে তুমি সবসময় এরকম গোলাপি লিপস্টিক পরে থাকো আর আমাদেরকে ঠকাও? তোমার ঠোঁট তার মানে সত্যি গোলাপি রঙের নয়, তাই তো? বিশ্বাস করুন, আমার ঠোঁট সত্যিই গোলাপি রঙের, কিন্তু কেন এমন কালো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখানো উচিত। শুভেন্দু, প্লিজ তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার ঠোঁট না হলে নষ্ট হয়ে যাবে। শুভেন্দু আর দেরি না করে তার বউকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়। ডাক্তারবাবু ভালো করে সুতপার এরকম কালো হয়ে যাওয়া ঠোঁটের কারণ চিকিৎসা করে। শুভেন্দু, আপনার মিসেসের ঠোঁট খুব সেনসিটিভ আর ওনার ঠোঁট এমনিতেই ন্যাচারালি অনেক গোলাপি, কিন্তু উনি এখন এমন ধরনের বিষাক্ত লিপস্টিক নিজের ঠোঁটে মেখেছেন যার ফলে ওনার ঠোঁট একেবারেই কালো হয়ে গেছে। ডাক্তারবাবুর এমন কথা শুনে সুতপা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে, কারণ সে তার গোলাপি ঠোঁটকে বড্ড ভালোবাসে। সুতপা এখন ভালো করেই বুঝতে পারে যে তার ননদ ইচ্ছা করে তার লিপস্টিকের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে যাতে সুতপার গোলাপি ঠোঁট নষ্ট হয়ে যায়। ময়না, আমি আজকে যে লিপস্টিকটা পরেছিলাম কিছুদিন আগে সেই লিপস্টিকটা তো আমি তোমাকে দিয়েছিলাম, আর আজকে সেই লিপস্টিকটা পরেই আমার ঠোঁট এরকম হয়ে গেছে। তার মানে তুমি ইচ্ছা করে আমার ঠোঁটের উপর হিংসা করে আমার গোলাপি ঠোঁট কালো করে দেওয়ার চেষ্টা করেছো। যা করেছি বেশ করেছি। তোমার ঠোঁট যখন কালো হয়ে গেছে তখন তুমি আর কখনো কোনো অহংকার করতে পারবে না। আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্যও থাকলো না। আমার ঠোঁট কালো আর তোমার ঠোঁটও কালো। ময়নার এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ময়নার পরিবারের সকলেই তাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। শুভেন্দু তার বউয়ের গোলাপি ঠোঁট ঠিক করার জন্য শহরের বড় ডাক্তারকে দিয়ে সুতপার ঠোঁটে প্লাস্টিক সার্জারি করায়। ধীরে ধীরে সুতপার ঠোঁট আবার আগের মতো গোলাপি এবং সুন্দর হয়ে যায়। কিন্তু সুতপা এখন আর কখনোই নিজের গোলাপি ঠোঁটের জন্য অহংকার করে না। রূপালী তার দুই যমজ বোন সোনালী এবং পিয়ালির সঙ্গে একটি গ্রামে থাকতো। তাদের বাবা মা অনেকদিন আগেই মারা যায়। বাবা মা গত হওয়ার পর থেকে এই আজ পর্যন্ত প্রায় 10 থেকে 12 বছর রূপালী একাই তার বোনেদের মানুষ করেছে। রূপালী অনেক ছোটবেলা থেকেই বিভিন্ন দোকানে কাজ করা কিংবা কারোর বাড়িতে কাজ করা সমস্ত কিছুই করে এসেছে, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল তার বোনেদের খেয়াল রাখা। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। রূপালীর এখন 25 বছর বয়স, আর সোনালী ও পিয়ালি সবেমাত্র কলেজে পড়তে শহরে গেছে। রূপালী একটি শাড়ির দোকানে কাজ করে। একদিন সে কাজ করছে এমন সময়, আমাদের দোকানে তোমার আর কাজ করা হবে না রূপালী। আমার তোমাকে এটা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এসব কথা তো বেশি দিন লুকিয়ে রাখা যায় না, তাই না? এরকম বলবেন না। আমি কাজ না করলে আমার বোনেদের পড়াশোনার খরচ কে চালাবে? সবেমাত্র শহরে পড়তে গেছে। শহরে দুজনের পড়াশোনার কত খরচ আপনারা তো জানেন। এভাবে কেন আমাকে দোকান থেকে বের করে দিচ্ছেন? তোমাকে একাই দোকান থেকে বের করা হচ্ছে না, পুরানো অনেক কর্মচারীকেই বের করে দেওয়া হয়েছে। আসলে আমাদের এই শাড়ির দোকানটা উঠে যাচ্ছে, এখানে একটা কম্পিউটারের দোকান খুলবে, আর সেই দোকানে তোমাদের তো কোনো কাজ নেই আশা করছি।
আপনারা বললে আমি কম্পিউটার শিখে নেব, কিন্তু দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না, আমি আপনাদের পায়ে পড়ছি। রূপালী এত করে বোঝালেও সুকুমার বাবু রূপালীর কোনো কথাই শোনে না। কাজ চলে যাওয়ার ফলে সে বুঝে উঠতে পারে না কিভাবে নিজের সংসার চালিয়ে বোনেদের পড়াশোনা চালাবে। রূপালী তার চেনাশোনা সবাইকে অনুরোধ করতে থাকে তাকে একটা কাজ দেওয়ার জন্য, কিন্তু যেহেতু রূপালী পড়াশোনা জানতো না, তাই তার অনেক কাছের লোকজনও তাকে কোনো রকমের কাজ দিয়ে সাহায্য করতে পারে না। একদিন রূপালী কাজ খুঁজে হন্যে হয়ে বাড়ি ফিরছে, এমন সময় একটি 13-14 বছরের ছেলেকে রাস্তার পাশে বসে জুতা পালিশ করতে দেখে। সাথে সাথে রূপালী সেই ছেলেটির কাছে যায়। তুই পড়াশোনা ছেড়ে এখানে লোকের জুতা সেলাই পালিশ করছিস? তোকে তোর বাবা মা বকে না এটুকু বয়সে পড়াশোনা না করে এসব কাজ কেন করছিস তুই? কে পড়াশোনা করাবে আমাকে? আমার মা নেই, আর বাবা সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। আমার একটা ছোট বোন আছে, আর কারোর জন্য না হলেও আমাকে আমার বোনের জন্য তো কাজ করতেই হবে। আমাকে কেউ পড়াশোনা না শেখালেও বোনকে তো আমাকে পড়াশোনা শেখাতেই হবে। রূপালী ছেলেটির কথা শুনে নিজের এবং ছেলেটির ভাগ্যকে মেলাতে পারে। তারও একই রকমের অবস্থা ছিল। রূপালী নিজেকে প্রশ্ন করে, তাহলে কি এবার তাকেও জুতা পালিশ করতে বসতে হবে? যদি কোনো উপায় না থাকে তাহলে রূপালীও বিল্টুর মতোই রাস্তার পাশে জুতা পালিশ করতেও রাজি আছে, শুধুমাত্র তার বোনেদের পড়াশোনার জন্য। এভাবে জুতা পালিশ করে তোর কত টাকা রোজগার হয়? বোনকে পড়াশোনা করবি যে বলছিস, তার খরচ ওঠে? যদি জুতো সেলাই আর পলিশ একসাথে করি তাহলে এক জোড়া জুতোর জন্য 40 টাকা করে পাই, আর এরকম 10 জোড়া জুতো সেলাই আর পালিশ করতে পারলেই 400 টাকা রোজগার। শুধু সেলাই বা শুধু পালিশ করে দিলে দিনে 200 টাকা তো মতো হয়েই যায়। আর সেই জন্যই আমি বোনকে সরকারি স্কুলে পড়াচ্ছি, তাই আমরা এই টাকাতে সমস্ত সমস্যাই মিটে যায়। আমি যদি তোর সাথে এখানে বসে কাজ করি তুই কি রাগ করবি? তোর মনে হবে না তো যে আমি তোর সাথে প্রতিযোগিতায় নামছি? আসলে আমাকেও আমার বোনেদেরকে পড়াতে হবে, তাই আমারও খুব টাকার দরকার। তোমার বোনেরাও বুঝি স্কুলে পড়ে, আর তুমি এখানে বসলে আমার কোনো আপত্তি নেই। আমরা দুজনে একসাথে কাজ করব। অনেক সময় ভিড় বেশি থাকলে আমার অনেক কাস্টমার ফিরে যায়, কিন্তু আমরা দুজনে একসাথে কাজ করলে কোনো কাস্টমারকেই ফিরে যেতে হবে না। বিল্টুর সাথে কথা বলে রূপালীর মন খুবই হালকা লাগে। সে পরের দিন থেকে জুতা পালিশ করার সমস্ত জিনিসপত্র কিনে বিল্টুর সাথে রাস্তার ধারে জুতা পালিশ করতে বসে পড়ে। এভাবে রূপালীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। কিন্তু সে যে জুতা পালিশ করছে এই কথা সে সোনালী কিংবা পিয়ালিকে জানায় না। সোনালী আর পিয়ালি জানে এখনো তাদের দিদি সেই বড় শাড়ির দোকানে চাকরি করে। তাদের যখন যেটা মন চায় তারা রূপালীকে ফোন করে সেটা চেয়ে নেয়। রূপালীও যেহেতু তার বোনেদেরকে সত্যিটা জানায় না, তাই যে কোনো রকম ভাবেই সে তার বোনেদের দরকারটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনই একদিন সোনালী ও পিয়ালি শহর থেকে রূপালীকে ফোন করে। দিদি ভাই, তুই আমাকে তাড়াতাড়ি 6000 টাকা পাঠিয়ে দে তো। আজকের মধ্যেই পাঠাস, বুঝলি? কাল করলে অনেক দেরি হয়ে যাবে। আজকে 6000 টাকা লাগবে? কিন্তু কারণটা কি? তোদের কলেজে কোনো দরকার হলে তো আমার ফোনে মেসেজ আসে, সেরকম মেসেজ তো আমার কাছে আসেনি। কারণ এটা কলেজের দরকার নয়, দরকারটা একান্তই আমাদের ব্যক্তিগত। তুই কি ভুলে গেছিস যে পরের সপ্তাহে আমাদের জন্মদিন? আমি একদম ভুলে যাইনি বোন, তোদের জন্মদিন আমি কখনো ভুলতে পারি? কিন্তু তার জন্য 1 সপ্তাহ আগে তোদের টাকার দরকার পড়লো। হ্যাঁ তো, আমাদের বন্ধুদেরকে আমরা আমাদের জন্মদিন উপলক্ষে পরের সপ্তাহে পার্টি দেব। সেই দিন পরের জন্য আমাদের একটা করে নতুন জামা লাগবে, আর বাকি কিছু টাকা হাতে রাখবো। ওদেরকে তো কিছু ট্রিট দিতে হবে। জামাটা আমরা আজকে অর্ডার করব, তা না হলে জন্মদিনের আগে পাবো না যে। এরকম হঠাৎ করে ফোন করে টাকা চাইলে আমি কি দিতে পারবো বল? তুই তো জানিস আমাদের অবস্থা কেমন। নাটক করিস না তো দিদি, অত বড় একটা শাড়ির দোকানে কাজ করে মাস গেলে ভালোই তো টাকা রোজগার করিস। সেটা থেকে 6000 টাকা আমাদেরকে দিতে পারবি না তুই? তুই তো এমন স্বার্থপর ছিলিস না। এমন কথা শুনে রূপালী আর কোনো কথার উত্তর দিতে পারে না। সোনালী এবং পিয়ালি ফোন রেখে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সোনালী এবং পিয়ালি নিজেদের কলেজে সবাইকে বলে যে তারা নাকি অনেক ধনী, তাদের অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, আরো অনেক কিছু। তাই কলেজে সবার কাছে নিজেদের মান বাড়িয়ে রাখার জন্য তারা হঠাৎই জন্মদিনের পার্টির কথা ঠিক করে ফেলে। তোরা তোদের দিদির কাছে চাইলি, আর দিদি আজ তোদেরকে 5000 টাকা পাঠিয়ে দেবে বললো? সত্যিই বাবা, তোরা খুবই বড় লোক। আর আমার বাবার কাছে 5000 তো দূরের কথা, 500 টাকা চাইলেই 3 দিন ধরে ঘ্যান ঘ্যান করতে হয়। আর তার
কারণ তোর বাবা কিপটে, আমাদের দিদিভাই কিপটে নয়। ওর কাছে আমি যখন যেটা চাই ও সেটাই দিয়ে দেয়। দিদিভাইয়ের কাছে টাকাটা এত দরকারি কিছু না, আসলে ব্যাংক ব্যালেন্স অনেক থাকলে যা হয়। তুই যে বলেছিলিস তোর দিদি একটা শাড়ির দোকানে কাজ করে, শাড়ির দোকানে কাজ করে এত টাকা রোজগার কিভাবে হতে পারে রে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। শাড়ির দোকানে কাজ করে মানে কি? বসে বসে শাড়ি বিক্রি করে নাকি? আমার দিদি ওই দোকানটার ম্যানেজার। ওর কথা মতোই বাকি সমস্ত কর্মচারীদের কাজ করতে হয়। তা না হলে তোদের কারোর মনে হয় শুধু একটা শাড়ির দোকানে কাজ করে কেউ শহরের এত বড় কলেজে তার বোনেদেরকে পড়াতে পারে? তুই একটা দিদির মতো দিদি পেয়েছিস। তোর দিদি তোদের জন্য তোর মা বাবার থেকেও বেশি কিছু করছে। দিদির এই সমস্ত উপকার কিন্তু কখনো ভুলে যাস না, বুঝেছিস তো? এই জ্ঞান দিস না তো। পার্টির দিনে কি কি খাবার দাবার হবে সেগুলোর প্ল্যান করি চল। দিদি ভাই আজকে বিকেলের মধ্যেই টাকা পাঠিয়ে দেবে, তাহলে কয়েক প্যাকেট বিরিয়ানি আগে থেকে অর্ডার করে রাখবো। এই বলে সোনালী এবং পিয়ালি তার বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টির আয়োজন করা শুরু করে। অন্যদিকে রূপালী হন্যে হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে, কোথায় সে একটু ৫,০০০ টাকা ধার করতে পারবে, কিন্তু কেউ তাকে ধার দিতে চায় না। রূপালী যখন আগে শাড়ির দোকানে কাজ করত, তখন যখন যার কাছে যতই টাকা ধার চাইতো সে পেয়ে যেত, কিন্তু আজকে যেহেতু রূপালীর আয় অনিশ্চিত ছিল, তাই বিপদেও তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। কি করি বলতো আমি বিল্টু? আমার বোনেরা যদি জানতে পারে যে আমার কাছে আর আগের মতো টাকা পয়সা নেই, কিংবা আমি একজন মুচির কাজ করি, তাহলে ওদের সম্মান কোথায় যাবে ভাবতে পারছিস? তোমার নিজের বোন হয়ে ওরা তোমার অসুবিধাটা বুঝলো না? এটা হতে পারে? তুমি বরং তোমাদের বোনকে বলে দাও যে তুমি টাকা রোজগার করতে পারোনি। না না, সেটা করলে হবে না। ওরা জন্মদিনের উপহার হিসেবে আমার কাছে ৬,০০০ টাকা চেয়েছে, সেটাও যদি আমি দিতে না পারি তাহলে আমি আর কেমন দিদি হলাম? রূপালীর কথা শুনে বিল্টুও চিন্তায় পড়ে। সে নিজের দোকান ফেলে কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে আবার বিল্টু ছুটতে ছুটতে রূপালীর কাছে আসে। এই নাও দিদি, এখানে ৬,০০০ টাকা আছে। তুমি আস্তে আস্তে আমাকে পরের মাসের মধ্যে শোধ করে দিও, তাহলেই হবে। এই নাও, এই টাকাটা তোমার কাছেই রাখো। কিন্তু এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? চুরি টুরি করে আনিসনি তো? তোমার সামনেই তো দৌড়ে গেলাম আর দৌড়ে এলাম। এত তাড়াতাড়ি চুরি করা যায় নাকি? আর আজকাল কোন লোকই বা পকেটে একদম ৬,০০০ টাকা নিয়েই ঘোরে শুনি? বাজে কথা না বলে টাকাটা কোত্থেকে পেলি সেটা বল। আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুই যদি চাস আমি এই টাকাটা নিই, তাহলে কিন্তু আমাকে সত্যি কথা বলতে হবে। আরে এটা আমারই টাকা। পরের মাসে বোনকে প্রাইমারি থেকে সেকেন্ডারি স্কুলে ভর্তি করার ডেট আছে। ভর্তির টাকা হিসেবে ৬,০০০ টাকা লাগবে, আর সেই জন্যই টাকাটা আমি অল্প অল্প করে জমিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। এত দরকারি টাকাটা তুই আমাকে দিচ্ছিস কেন? আমি যদি সময় মতো ফেরত দিতে না পারি, এই টাকাটা আমি কিছুতেই নিতে পারবো না বিল্টু। আমার বোনেদের খুশির জন্য তুই তোর বোনের ভবিষ্যৎটাকে এভাবে দোটানায় ফেলে দিবি, এটা আমি হতে দেব না। দোটানায় ফেলার কি আছে? পরের মাসে না হোক আমার বোন না হয় কয়েকদিন পরে স্কুলে ভর্তি হবে, তার আগে তোমার বন্ধুদেরকে তাদের জন্মদিনটা আগে তো ভালো করে বানাতে দাও। বিল্টুর কথায় রূপালী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে না চাইতেও তার চোখ থেকে জল পড়তে থাকে। বিল্টুর থেকে টাকাটা নিয়ে রূপালী সোনালীদেরকে পাঠিয়ে দেয়। সেই টাকা দিয়ে সোনালী এবং পিয়ালি নিজেদের জন্মদিনে খুবই আনন্দ ফুর্তি করে। বন্ধুদের সাথে এতটাই তারা ব্যস্ত হয়ে পড়ে যে রূপালীর সাথে কথা বলার মতো সময়ও তাদের কাছে থাকে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সোনালী, পিয়ালি এবং তাদের বন্ধু বান্ধবরা কলেজে বসে গল্প করছে, এমন সময় তোদের গ্রামের বাড়িতে একদিন নিয়ে চল না সোনালী, পিয়ালি। আমি তো সারা জীবন শহরেই থাকি, শুধু ঘুরতে গেলে এই পাহাড় জঙ্গল দেখেছি, এই যা, কখনো গ্রামে যাইনি, গ্রামের বাড়িতে খাইনি, গ্রামের ঘরে ঘুমাইনি। তোদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যাবি? পরীক্ষার পরে আমাদের যে 10 দিনের ছুটি পড়ছে, তখন যদি আমরা সবাই মিলে ঘুরতে যাই তাহলে কেমন হয় বলতো? কি রে, সোনালী পিয়ালিকে নিয়ে যাবি তো? আর মধুর কথা শুনে আমরা খুব ইচ্ছা করছে তোদের গ্রামটা ঘুরে দেখতে। এদেরকে নিয়ে যাওয়ার আগে দিদিভাইকে বলতে হবে ভালো করে যেন ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখে। দরকার হলে বলবো একটু রং করিয়ে নিতে। বন্ধুদের কাছে আমার সম্মানহানি হোক আমি কিছুতেই চাইবো না। দিদি যা মাহিনা পায় তাতে এসব একদিনে করেই ফেলতে পারবে। কি রে, চুপ হয়ে গেলি কেন? আমাদের নিয়ে যেতে চাস না তাই তো? না না, তা কেন? তোরা নিশ্চয়ই যাবি। আমরা দিদিভাইকে আজকেই ফোন করে বলে দেব। সোনালীর কথায় তার বন্ধু বান্ধবরা খুবই খুশি হয়। সোনালী রূপালীকে ফোন করে জানায় যে তাদের বন্ধুরা গ্রামে আসতে চেয়েছে, আর রূপালী যেন তাদের বাড়িঘর পরিষ্কার করে গুছিয়ে নতুন করে রং করে রাখে। এই কথা শুনে রূপালী খুবই ঘাবড়ে যায়,
কিন্তু বোনেদের ইচ্ছা পূরণ করবে বলে রূপালী তার মায়ের শেষ স্মৃতি একজোড়া কানের ঝুমকো সোনার দোকানে গিয়ে বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে রূপালী ঘরদোর ঠিক করে ভালো করে রং করে। সেখান থেকে ৬,০০০ টাকা সে বিল্টুকেও ফেরত দিয়ে দেয়। সোনালীদের শহর থেকে আসার সময় হয়ে যায়। গাড়ি করে আসার সময় অর্পণের মনে হয় তার জুতা পালিশ করতে হবে। জুতা পালিশ করতে তারা রাস্তার ধারে একটা জায়গায় গাড়ি থামাতেই সোনালী এবং পিয়ালি অবাক হয়ে যায়। তুই এখানে কি করছিস দিদি? তুই রাস্তায় বসে জুতা পালিশ করছিস কেন? ছি ছি ছি, এভাবে আমাদের বন্ধুদের সামনে আমাদেরকে অপমান করবি বলে শেষ পর্যন্ত তুই এত নিচে নেমে গেলি। তুই এগুলো ইচ্ছা করে করেছিস তাই না? ইচ্ছে করে কেন করব বোন? অনেকদিন আগে আমার শাড়ির দোকানের কাজটা চলে গেছে, প্রায় ৬ মাস হতে চললো। তখন থেকে আমি এখানে বসেই জুতা পালিশ করি। এই জুতা পালিশের টাকাতেই তোদের কলেজের পড়াশোনা চলছে। আমার এই কাজটাকে এভাবে অপমান করিস না বোন। আমাদেরকে বোন বলে ডাকবি না একদম। আমরা কোনো মুচির বোন নই। আমাদের গ্রামে আসাই ভুল হয়েছে। আমাদের মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিয়েছিস তুই। তুমি ৬ মাস ধরে এখানে কাজ করছো দিদি? তার মানে সোনালী পিয়ালির জন্মদিনে দেওয়া টাকা, তারপর মাঝে মধ্যে যখন যেটা চাই সেটা পাঠিয়ে দেওয়া, তারপরে আমরা আসছি বলে ঘর ঠিক করে রং করে দেওয়ার টাকা, এসব তুমি এই কাজ করেই দিয়েছো? অর্পণের কথা শুনে রূপালী চুপ করে থাকে, কিন্তু বিল্টু আর চুপ করে থাকতে পারে না। সেই রূপালীর প্রতি অপমান হতে দেখে সোনালী ও পিয়ালিকে সমস্ত কথা জানিয়ে দেয়। সব কথা শুনে সোনালী আর পিয়ালি নিজের উপর রাগ করে আর তাদের দিদির কথা ভেবে খুবই কষ্ট পায়। তারা তাদের বন্ধু বান্ধব সকলের সামনে হাত জোড় করে তাদের দিদির কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পর তারা সবাই মিলে একসঙ্গে রূপালীদের বাড়িতে যায়। রূপালীর বোনেরা তাকে ভুল বুঝবে এই ভয়ে রূপালী কোনোদিনও সোনালী পিয়ালিকে সত্যি কথা বলতে পারেনি। কিন্তু তার বোনেরা যে তাকে এত ভালোভাবে বোঝে এটা ভেবেই রূপালীর চোখ ছলছল করে। কলেজ শেষ করে সোনালী পিয়ালি দুজনেই একটি ভালো জায়গায় চাকরি পায়। তারপর থেকে তাদের সংসারের সমস্ত সমস্যা দূর হয়ে যায়।